সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আবৃত্তি শিল্পী ও ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর নিমাই মণ্ডল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো। আপনি কেমন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি একজন আবৃত্তি শিল্পী এবং এই আবৃত্তির উপরেই আপনি পিএইচডি অর্জন করেছেন। কেন মনে হলো যে আপনি আবৃত্তিতেই আসলে পিএইচডি করবেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলাম। যখন আমি বাংলা বিভাগে পড়ি, স্বাভাবিকভাবেই অনেক কবিতা আমাদের পড়তে হতো, আর ছোটবেলা থেকে আবৃত্তি ভালো লাগতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1986 সালে যখন ভর্তি হই, তখন থেকেই কবিতা চর্চার সঙ্গে যুক্ত, অর্থাৎ আবৃত্তির সঙ্গে যুক্ত। মাস্টার্স পাশ করার পরে মনে হলো নতুন কোনো বিষয়ে পিএইচডি গবেষণা করা উচিত, তাহলে কিছু আবিষ্কার করা যাবে, মানুষ কোনো নতুন তথ্য জানবেন। সেই চিন্তা থেকেই আমি আবৃত্তিকে পিএইচডির বিষয় হিসেবে গ্রহণ করেছিলাম। আচ্ছা, আপনার গবেষণায় আবৃত্তির নিয়ে আসলে চমকপ্রদ কোনো তথ্য আছে কিনা, যেটা আসলে অনেকেরই অজানা? সেটা হচ্ছে যে আবৃত্তি যে ইতিহাস, আমাদের প্রাচীন ইতিহাস, ঋগ্বেদের আমল থেকে আমাদের দেশে আবৃত্তি চর্চার যে শুরু, মানে আমাদের এই যে আবৃত্তি হচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি সেই খ্রিস্টপূর্ব 5000 বছর আগে থেকে এই ভূখণ্ডে হচ্ছে। মিশরে আবৃত্তি চর্চা হচ্ছে, গ্রিকে হচ্ছে, এমনকি সৌদি আরবেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও আবৃত্তি চর্চা হয়েছে। এখন এই আবৃত্তির ইতিহাস অনেকেই জানেন, কিন্তু সবার কাছে সমানভাবে জানা নেই। এটি আমার আবৃত্তি যে গবেষণা, সেখানে এসেছে। আবৃত্তির সঙ্গে অন্যান্য শিল্প মাধ্যমের যে তুলনা, সেটা এসেছে। আবৃত্তির বাংলাদেশে আবৃত্তি চর্চার বিভিন্ন যে ধারা, সেই ধারাটা আমি আমার গবেষণায় তুলে ধরেছি এরকমভাবে। এবং কবিতার আবৃত্তি চর্চা, যে কবিতা একটা শিল্প, আবৃত্তি একটা শিল্প, কবিতা শিল্প আবৃত্তির শিল্পে ট্রান্সফর্ম হচ্ছে কিভাবে, এটিও আমার গবেষণায় তুলে ধরেছি বিভিন্ন অধ্যায়ে। বাহ, এই মুহূর্তে আপনার কণ্ঠে একটা আবৃত্তি শুনতে চাই। হে মহাজীবন, আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। বাহ, ধন্যবাদ আপনাকে। কোন কোন কবির কবিতা নিয়ে আপনি গবেষণা করেছেন? না, ওটা বিশেষ একটি কবির না, যেহেতু আবৃত্তি নিয়ে গবেষণা, বিভিন্ন কবির কবিতা সেখানে প্রাসঙ্গিকভাবে চলে এসেছে। সেখানে রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রহমান, নির্মলেন্দু বা বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য যেসব কবি, অনেকেরই কবিতা সেখানে এসেছে। আচ্ছা, আপনি আবৃত্তির বইও লিখেছেন। একজন আবৃত্তি শিল্পীর জন্য আসলে কোন ধরনের বই পড়া উচিত বলে আপনি মনে করেন? এখন ওই আবৃত্তি শিল্পী কোন স্টেজে আছেন সেটি, যদি একেবারে প্রাথমিক স্টেজ হয়, তাহলে তার আবৃত্তির প্রাথমিক দিকের যে বইগুলো, সেগুলো তার পড়া উচিত। আর যদি তিনি যে পর্যায়ের, সেরকম। যেমন আমার আবৃত্তির বই আবৃত্তির কলা কৌশল, 1996 সালে লেখা। এটা বাংলাদেশ থেকে প্রকাশিত আবৃত্তি বিষয়ক তৃতীয় গ্রন্থ। এর আগে খসরু চৌধুরী লিখেছেন আবৃত্তি কলা, নাসিম আহমেদ লিখেছেন আবৃত্তির উপরের আরেকটি বই, এবং আমারটা ছিল তৃতীয়, যেটা বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্প থেকে বের হয়, এবং এখনও এডিশন হচ্ছে, কিন্তু এখন আর একাডেমি বের করে না, শোভা প্রকাশ বলে একটি প্রকাশনা বের করে। এটি ছিল মাধ্যমিক, অর্থাৎ মনে করুন যে এসএসসি পাশ করেছে যারা, এরকম শিক্ষার্থী, তাদের জন্য উপযুক্ত, একেবারে প্রাথমিক পর্যায়ে না। আবার ধরুন অনেক আবৃত্তি করছেন, তাদের জন্য আরেকটু উচ্চ স্তরের বই হতে পারে। তবে সে খুব বেশি আমাদের দেশে ওরকম তাত্ত্বিক বা গবেষণামূলক আবৃত্তির বই বা প্রবন্ধ লেখা হয়নি, সবই প্রায় মধ্যম পর্যায়ে। আচ্ছা, আপনি একজন মডেল এবং সেই সাথে অভিনেতা। কবে থেকে এই পেশায় যুক্ত হয়েছেন? আসলে আমি মাস্টার্স পাশ করার পরে প্রথমে কলেজে চাকরি করি। তো একটা পর্যায়ে শিক্ষকতা, আমার সরকারি কলেজে শিক্ষকতার ইচ্ছা ছিল, সেটি না হয় আমি বিজ্ঞাপন জগতে চাকরিতে চলে আসি, কপিরাইটিং। এবং কখনো ভাবিনি মডেল হব, কিন্তু আমার বিজ্ঞাপনের স্ক্রিপ্টে অনেকে মডেল হচ্ছে, এটা দেখে হঠাৎ এক সময় আমাদের কিছু বন্ধু প্রস্তাব করলেন অভিনয়ে বা মডেলিং করার জন্যে। তো মোস্তফা সরয়ার ফারুকী, যিনি বর্তমানে সাংস্কৃতিক বিষয়ক সরকারের উপদেষ্টা, তার পরিচালিত একটি বিজ্ঞাপনে আমি সুযোগ পাই। আমি তাকে কখনো দেখিনি। শুটিং স্পটে গিয়ে তাঁর এবং আমার প্রথম দেখা। যশোরের
গদখালি বলে একটি জায়গা যেখানে গাঁদা ফুলের চাষ হয়। গ্রামীণ ফোনের বিজ্ঞাপন ছিল 21শে ফেব্রুয়ারিকে নিয়ে, যেখানে দুটো বাচ্চা গাঁদা ফুলের বাগান থেকে ফুল চুরি করে, কিন্তু আমি সেই বাগানের মালিক, আমি কোনোদিনও টের পাই না। একদিন ওত পেতে আছি কি করে তাদের ধরা যায়, তো পরদিন 21শে ফেব্রুয়ারি তারা ফুল চুরি করতে এসেছে। খুব ছোট বাচ্চা, ধরা যাক পঞ্চম শ্রেণীতে পড়ে, তো তারা ফুল চুরি করতে এসেছে। আমি পানির শব্দে ফুল বাগানে আমি গিয়ে টের পাই এবং তাদেরকে ধরে বলি, স্কুলে পড়ো আবার ফুল চুরি করো। তখন তাদের কোছরের মধ্যে ফুল, তারপরে চলে যাই। তখন আমি ভ্যান গাড়িতে করে ফুল বিক্রি করতে যাচ্ছি, দেখি দুটো বাচ্চা আবার রাস্তা ক্রস করছে, তাদের ওই কোছরের মধ্যে কিছু ফুল। মনে হলো আবার কি চুরি করলো। তখন আমি গিয়ে দেখি যে না, মাটির শহীদ মিনার এবং তারা জরির ফুল দিয়ে সাজাচ্ছে। পরে আমি খুব দুঃখ পাই, কারণ ছোটোবেলায় আমরা এরকম করতাম। রাতে গিয়ে আমি তাদের জরির ফুল ছাড়িয়ে নিয়ে আমি আবার সেখানে গাঁদা ফুল দিয়ে ভরে দিই এবং পরদিন সকালে তাদের রিয়াকশান দেখি, তখন তারা বিস্মিত হয়। মিডিয়াতে কাজ করার তো অভিজ্ঞতা আমরা মোটামুটি জানছিলামই, আর কোনোভাবে কোনো ক্যারেক্টারে কাজ করার ইচ্ছা আছে কিনা, বা ভিন্ন আঙ্গিকে অভিনয় করার ইচ্ছা আছে কিনা? না, ভিন্ন আঙ্গিকে ওটা তো মডেলিং, খুব ছোট্ট পরিসরের অভিনয়, যেটা খুব নিখুঁত হতে হয়। কিন্তু এরপরে আমি ধারাবাহিক নাটক করেছি, কচি খন্দকারের এফডিসি একটা ধারাবাহিক ছিল, শর্ট ফিল্মও আমি করেছি, এবং এই মুস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশন সিনেমাতে অভিনয় আমি সুযোগ পেয়েছিলাম। কিন্তু কদিন আগেই আমার খুব দুর্ভাগ্যজনকভাবে বুকে যন্ত্রণা শুরু হয়, সেটি বাদ যায়। বা এরপরে আরও দুবার মানে আরেকবার আয়নাবাজিতে আমি প্রাথমিকভাবে কাস্টিং হই। আমার স্ত্রী মীরা মণ্ডল সঙ্গীত শিল্পী, তার কলকাতাতে আমি তার গানের রেকর্ডিংয়ের জন্য গেছি, ফাইনাল কাস্টিং শেষ, সেটা করতে পারলাম না। দীপনের অপারেশন সুন্দরবন সিনেমাতে, যেহেতু আমার বাড়ির সাতক্ষীরা, আমাকে একটি ক্যারেক্টারে নেওয়া হয়েছিল, কিন্তু 1 মাস থাকতে হবে সুন্দরবন এলাকায়। আমি আমার শিক্ষকতা পেশা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় থেকে 1 মাস ছুটি চাওয়াটা আমার কাছে শোভন মনে হয়নি, এই জন্য করিনি। এখন পুরোপুরি শিক্ষক, তবে মাথার মধ্যে আছে যে না, এটা আমি যেহেতু পারি, একসময় না একসময় আবার কিছু সুযোগ পেলে করব। ততদিনে বয়স কি হবে আর ক্যারেক্টার কি পাবো সেটি সন্দেহের ব্যাপার। বেশ ভালো। এখন কি মনে হয় আবৃত্তি শিল্পী কতটা তৈরি হচ্ছে? দেখুন, একটা সময় ঢাকা শহরে বিশেষত 90-এর আন্দোলনের সময় আমরা দেখেছি আবৃত্তি শিল্পীরা খুব বড় ভূমিকা রেখেছে রাজনৈতিক আন্দোলনে বা সামাজিক পরিবর্তনে। কিন্তু এই মুহূর্তে আমরা আবৃত্তি শিল্পীদের বা আবৃত্তির অনুষ্ঠান খুব কম দেখতে পাচ্ছি। বা এর আগেও মনে করুন আরও 5 বছর বা 10 বছর আগে থেকে যদি ধরি, যে আবৃত্তি হচ্ছে, কিন্তু আবৃত্তিকে কেউ ধরে রাখছে না। আসছে 4-5 বছর শিখছে, চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে তার উচ্চারণ ঠিক করে নিচ্ছে, সে কিভাবে মাইক্রোফোন ব্যবহার করতে হবে, কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হবে, এগুলো শিখছে। কিন্তু আবৃত্তিতে যেহেতু জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না, সে মডেলিংয়ে চলে যাচ্ছে, উপস্থাপনায় চলে যাচ্ছে, কিংবা সঙ্গীত শিল্পী, নাটকের শিল্পী, তারাও এসে কিন্তু আবৃত্তি চর্চা করছে। কারণ আমরা জানি, খুব বিখ্যাত বড় অভিনেতা শম্ভু মিত্র বলতেন যে অভিনয় জানতে গেলে প্রথমে আবৃত্তি শেখা উচিত। আমাদের গোলাম মুস্তাফাও তিনি এই কথাটাও বলতেন, মানে তিনি প্রচুর ভালো আবৃত্তি করতেন। সুতরাং ওই জায়গা থেকে এখন অর্থনৈতিক কারণে মানুষ প্রাথমিকভাবে শিখছে, কিন্তু পরে আর থাকছে না। এগুলো ছাড়াও আমি কিছু কাজ করেছি, যেমন বাংলাদেশ বেতারে রেডিও ম্যাগাজিন উত্তরণ, যুবকদের জন্য যুব তরঙ্গ, আর একটা শিক্ষকদের জন্য অনুষ্ঠান ছিল যে ক্লাস নেওয়া অন্বেষা। এই জায়গাগুলোতে আমি বেশ কয়েক বছর কাজ করেছি, মানে আবৃত্তি সেখানে আমাকে যথেষ্ট ভূমিকা রেখেছে মনে করি। এবং একসময় বাংলাদেশ টেলিভিশনে আদিবাসী বিষয়ক প্রোগ্রাম আমি উপস্থাপনা করতাম। এই নানান রকম অভিনয়, ছোটবেলায় যাত্রা গান করতাম, মানে যাত্রা পালা। আর এখন মূলত মাস্টারই করছি। আচ্ছা, ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পাওয়া যায়, যেহেতু আপনি একজন শিক্ষক, তার পাশাপাশি মডেলিং, অভিনয়, বিভিন্ন কাজে? ফ্যামিলি বলতে এখানে আমার ছেলে এবং আমার স্ত্রী। আমার স্ত্রী মীরা মণ্ডল বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের রবীন্দ্রসঙ্গীত শিল্পী। যেহেতু সে শিল্পী, সে এই জায়গাটা খুব ভালো অনুধাবন করে এবং আমাদের পারস্পরিক বোঝাপড়ায় তারও অসুবিধা হয় না, আমারও অসুবিধা হয় না। ছেলেও তবলা বাজায়, সে বেহালা শেখে, মানে সবাই মিলে আমরা চর্চা করি এবং পারিবারিকভাবে যথেষ্ট এক একজনের সহযোগী। আচ্ছা, বেশ দারুণ। কোন সাবজেক্টে পড়ানো হয়? আমি বাংলা ভাষা ও সাহিত্য। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই বাংলা ভাষা ও সাহিত্য, কিন্তু ওখানে এটা কোনো সাবজেক্ট নেই। স্কুল অফ জেনারেল এডুকেশন, তার আওতায় অনেকগুলো সাবজেক্ট আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াই। যেমন 3rd সেমিস্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যারাই পড়ুক না কেন, তাকে ইংরেজি সাধারণ জ্ঞানের, যেটা যারা একটু কম জানে, মুক্তিযুদ্ধের ইতিহাস, সাধারণ ইতিহাস, বাংলা ভাষা সাহিত্য এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতেই হবে। এবং তাকে একটা আবাসিক ক্যাম্পাস, সেটা আমাদের সাভারে, সেই ক্যাম্পাসে তাকে থাকতে হয়। ওইখানে আমরা ছেলেমেয়েদেরকে তৈরি করি এমনভাবে যেন তারা ভালো শিক্ষার্থী হওয়া যেমন জরুরি,
তার থেকে আমরা মনে করি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যে ভালো মানুষ হওয়া জরুরি, এবং ভালো মানুষ হওয়ার জন্যই আমরা লিবারাল আর্টসের এই সাবজেক্টগুলো প্রত্যেকের জন্যে, সে কমার্সে পড়ুক, সে সায়েন্সে পড়ুক, বা সে ইংরেজি সাহিত্যে পড়ুক, সবার জন্য এটা বাধ্যতামূলক। এই জন্য আমরা এটা তাদেরকে পড়িয়ে থাকি। স্টুডেন্টের সাথে এখন পর্যন্ত মানে কোনো স্মৃতি রয়েছে যেখানে স্টুডেন্ট আপনাকে চিনতে পেরেছে যে ওই অ্যাডটাতে আপনি ছিলেন, কিংবা তারা আসলে আপনার আবৃত্তি শুনতে চায় কিনা? হ্যাঁ, মানে আমার ক্যাম্পাসে তো আমি একটা অনুষ্ঠান চালাই যে প্রতি সেমিস্টারে আবৃত্তি আড্ডা, সবসময় আবৃত্তির উপরেই একটা থাকে, এবং ছেলেমেয়েরাও ওটা জানে যে স্যার আবৃত্তি করেন, এবং কোনো কোনো ছেলেমেয়ে চিনতেও পারে স্যার ওই মডেলিংয়ে আপনাকে দেখেছি, ক্লাসের মধ্যেও দেখতেও বলে, তখন ভালোই লাগে যদিও আগের। আমরা তো অনেক সময় অনেকেই মনে করে থাকি যে আসলে আবৃত্তি শুধু আবৃত্তি করলেই দরকার পড়ে, অন্য কোনো প্রফেশনে দরকার পড়ে না, কিন্তু যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু অতপ্রতভাবে আবৃত্তিটা অনেক ক্ষেত্রেই কাজে দেয়। সো এই ক্ষেত্রে আসলে কোন কোন সেক্টর এটা কাজে দেয় এবং এটা করা কেন জরুরি, এবং ফ্লুয়েন্টলি কথা বলার জন্যও কিন্তু আবৃত্তিটা অনেক ক্ষেত্রে হেল্প করে, সে ব্যাপারে যদি একটু ডিটেইলস বলতেন। আমি মনে করি কথা বলা একটা আর্ট। এই যে আপনি এত চমৎকার করে কথা বলছেন, আপনি নিশ্চয়ই কোনো প্রশিক্ষণ নিয়েছেন বা কোনো না কোনো মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন বিধায় চমৎকার করে কথা বলছেন। যে কথা বলা যদি শিল্প হয়, সেই শিল্পটা শেখার দরকার। এখন আমার কথা বলার বিষয়গুলো কি কি? প্রথমত উচ্চারণ। আবৃত্তিতে আমাদের উচ্চারণটা খুব চমৎকারভাবে শেখানো হয়, এবং আমার মনে হয় যে বাংলাদেশে আবৃত্তি এবং নাটকে উচ্চারণটা যতটা গুরুত্বের সঙ্গে দেখা হয়, অন্যান্য শিল্পের সম্ভবত একটু কম। আবৃত্তি করলে উচ্চারণ আমরা জানতে পারি, আমাদের দৈহিক ভাষা আমরা জানতে পারি, কথা বলার সময় আমাদের 9টা রসের বহিঃপ্রকাশ ঘটে, কখনো হাসি, কখনো করুণ, কখনো বিভৎস, কখনো বিরোদ্দীপ্ত, বিভিন্ন রস রয়েছে 9টা। এই রসগুলোর প্রকাশ আমরা কিভাবে করব সেটা জানতে পারি। আমাদের ভাষা, শব্দের ব্যবহার, কোনো উচ্চারণ, বললাম আগে উচ্চারণ, বডি ল্যাঙ্গুয়েজ, রস, ভাব, দেহের ভাষা, এই সব কিছু মিলিয়ে কথার মর্মার্থ, একটা কথা কি করে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, কণ্ঠস্বর। আমরা যখন কবিতা বারবার চর্চা করি তখন তার মধ্যে দিয়ে আমাদের কণ্ঠস্বরও কিন্তু পরিশীলিত হয়। মানে জন্মগত একটা কণ্ঠস্বর নিশ্চয়ই থাকে, কিন্তু সেটিকে আরও সুন্দর করার জন্য, সেটিকে আরও শ্রুতিমধুর করার জন্য আবৃত্তি অনেক সহযোগী। সুতরাং মনে করি যে যে ভালো করে কথা বলতে জানে তার জন্য দরকার, সেটি শিল্প চর্চার জন্যই হোক, কিংবা যদি মার্কেটিংও করে, যে আমি একটি পণ্য বিক্রেতা, আমি একজন দোকানদার, তার জন্য দরকার। সুন্দর করে কথা বলতে না জানলে কিন্তু দোকানদারিও করা যায় না। আর জীবনের যে পেশাই আমি যাই না কেন, আমাকে তো কথা বলতেই হয়। সুতরাং কথা যদি আমি চমৎকার করে বলতে পারি তাহলে অন্যের মন জয় করব, আর অন্যের মন জয় করতে পারলেই তো আমার উদ্দেশ্য সেটি সার্থক হবে। সুতরাং আবৃত্তি খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। জি, অসংখ্য ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। আর আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন সেই দর্শকদের জন্য আমার শুভকামনা রইল, তাদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।